সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পর্বে তোমরা হেডলাইন দেখেই বুঝতে পারছো যে আমি নবম দশম শ্রেণীর 13.1 অধ্যায়ে অর্থাৎ ধারা নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। সুতরাং যেহেতু আমরা ধারা অধ্যায় নিয়ে আলোচনা করব, তাই প্রথমেই জেনে নিই ধারা আসলে কি। ধারা হচ্ছে একটি সংখ্যামালা যেখানে অনেকগুলি সংখ্যা থাকে, যে সংখ্যাগুলি একটি সুনির্দিষ্ট গাণিতিক নিয়ম অনুসরণ করে গঠিত হয়। গণিতে বিভিন্ন ধরনের বিভিন্ন উপায়ে ধারা গঠিত হতে পারে, তবে আমরা 13.1 এবং 13.2 নবম দশম শ্রেণী, যেখানে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা নিয়ে বিশেষভাবে আলোচনা করা হয়েছে, সেক্ষেত্রে আমরা প্রথমেই সমান্তর ধারা ও গুণোত্তর ধারার বেসিক আলোচনা শুরু করব। দেখো, আমি ইতিমধ্যেই এখানে লিখে রেখেছি ধারা 13.1 ধারা। সাধারণত আমরা দুই ধরনের ধারা নিয়ে বিশেষভাবে আলোচনা করে থাকি। এক নম্বর হচ্ছে সমান্তর ধারা, দুই নম্বর হচ্ছে গুণোত্তর ধারা। প্রথমেই আমরা জেনে নিব সমান্তর ধারাটা আসলে কি। দেখো, এখানে আমি একটি ধারা লিখে রেখেছি যার প্রথম পদ হচ্ছে 2, পরবর্তী পদগুলি 4, 6, 8, 10 এবং কিছু ডট, মানে এখানে বেশ কিছু টার্ম বা পদ রয়েছে। এরপর আমি একটি পদ লিখেছি 120। আমরা প্রথমেই একটা জিনিস বলে নিই, ধারার প্রথম যেই পদটি থাকে তাকে সাধারণত ইংরেজি বর্ণমালার প্রথম পদ এ দ্বারা চিহ্নিত করা হয়। সমান্তর ধারার ক্ষেত্রে যে নিয়ম, সেটি হচ্ছে সমান্তর ধারার প্রতিটি পদের পার্থক্য একই রকম হবে। যেমন এই ধারার ক্ষেত্রে 4 থেকে 2 বিয়োগ করলে বিয়োগফল হচ্ছে 2, আবার 6 থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল হচ্ছে 2, 8 থেকে 6 বিয়োগ করলে বিয়োগফল হচ্ছে 2। এভাবে প্রতিটি পদের পার্থক্য একই রকম হবে যদি হয়, সেটি হচ্ছে সমান্তর ধারা। খেয়াল করো, সমান্তর ধারার ক্ষেত্রে আমাদেরকে যতগুলো পদ থাকে সবগুলি পদের পার্থক্য না বের করলেও চলে। আমরা সাধারণত দুইটি পার্থক্য যদি বের করে নিই, তখনই আমরা বুঝতে পারি যে এটা আসলে সমান্তর ধারাভুক্ত কিনা। কারণ সমান্তর ধারা হলে সেটি অবশ্যই সমান্তর ধারার ক্ষেত্রে পার্থক্য একই রকম হবে। এখানে পার্থক্যকে সাধারণত ডি দ্বারা প্রকাশ করা হয়, ডিফারেন্স ডি। প্রতি ক্ষেত্রে পার্থক্য 2, সেক্ষেত্রে ডি এর মান ধরা হচ্ছে 2। একটা জিনিস লক্ষ্য করো, এই 10-এর পর অনেকগুলো পদ নেই, কিন্তু আমি এখানে 120 একটা সংখ্যা, আনুমানিক সংখ্যা ধরে নিয়েছি। এই ধারার ক্ষেত্রে এই পদটি 120 নাও হতে পারে, মিলিয়ে লিখলে অন্য একটি সংখ্যা হতে পারে। আমি জাস্ট বোঝানোর জন্য এখানে একটি পদ নিয়েছি, সেটি হচ্ছে 120। খেয়াল করো, এই 120 সংখ্যাটি এই ধারার কততম পদ সেটি আমাদের জানা নেই বা আমরা জানি না। সেক্ষেত্রে আমরা এই পদটিকে n-তম পদ হিসেবে ধরে নিয়েছি। সমান্তর ধারার n-তম পদের বের করার সূত্র রয়েছে। আমরা যদিও পরবর্তী ক্লাসে সেই সূত্রগুলো এবং কিভাবে এগুলি বের করতে হয় আমরা অঙ্ক করে বের করব। এই ছিল সমান্তর ধারা। এখন আমরা আসবো গুণোত্তর ধারা। দেখো, আমি এখানে গুণোত্তর ধারার জন্য আরো একটি উদাহরণ লিখে রেখেছি, যার প্রথম পদ 2, পরবর্তী পদগুলি হচ্ছে 4, 8, 16, 32 ইত্যাদি ইত্যাদি, এবং একটি অজানা পদ 140 লিখে রেখেছি, n-তম পদ, যেটি আমাদের জানা নেই। গুণোত্তর ধারার ক্ষেত্রে সমান্তর ধারার ক্ষেত্রে সেম, প্রথম পদটিকে এ হিসেবে চিহ্নিত করা হয়। সমান্তর ধারা এবং গুণোত্তর ধারার ক্ষেত্রে সবচেয়ে বড় পার্থক্যটি হচ্ছে সমান্তর ধারার ক্ষেত্রে আমরা পার্থক্য একই রকম পাই, কিন্তু গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা ভাগফল একই রকম পাবো। যেমন 2 দ্বারা 4কে ভাগ করলে ভাগফল হচ্ছে 2, 8কে 4 দ্বারা ভাগ করলে ভাগফল হচ্ছে 2। এসব ক্ষেত্রে প্রতিবারই ভাগফল একই রকম হবে, তবে এই ভাগফলগুলোকে রেশিও বা আর দ্বারা
প্রকাশ করা হয়। যেহেতু প্রতি ক্ষেত্রে ভাগফল 2, সেহেতু আর এর মান এখানে 2। আমরা সমান্তর ধারা এবং গুরুত্তর ধারা কিছু সুনির্দিষ্ট সূত্রের মাধ্যমে আমরা এই অঙ্কগুলো সমাধান করব। n-তম পদের মান বের করব এবং n সংখ্যক পদের যোগফল বের করতে পারব। তবে এখানে একটা জিনিস উল্লেখ্য যে সমান্তর ধারার ক্ষেত্রে আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ এভাবে পার্থক্য বের করেছি, কিন্তু গুণোত্তর ধারার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবে, এটার ক্ষেত্রে দ্বিতীয় পদ প্রথম পদ ভাগ নয়, প্রথম পদ দ্বারা দ্বিতীয় পদকে ভাগ করা হয়, দ্বিতীয় পদ দিয়ে তৃতীয় পদকে ভাগ করা হয়, তৃতীয় পদকে চতুর্থ পদকে ভাগ করা হবে। এভাবে আমরা ভাগফল বের করব। সো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ধারার একদম বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। পরবর্তী পর্বে আমরা ধারার অধ্যায়ের অঙ্কগুলি ধাপে ধাপে অত্যন্ত সুন্দরভাবে সমাধান করব। তোমাদের যদি আজকের ক্লাসটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকো এবং সকলের মধ্যে এই ক্লাসটি ছড়িয়ে দিতে আমাদের ফেসবুক পেজটি শেয়ার করে ছড়িয়ে দাও। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।